তাজদার একটা একটা করে সিঁড়ি বেয়ে নিজের ঘরে চলে এলো। শায়না, তিতলি আর তৌসিফের সাথে লুডো খেলায় মগ্ন। আরও 10-12 মিনিট লাগবে খেলা শেষ হতে। এই মুহূর্তে টান টান উত্তেজনা, খেলা ছেড়ে ওঠা যাবে না। তৌসিফ বলল। সাহেব এসেছেন, তোমার চলে যাওয়া উচিত। শায়না বলল। তাহলে মেনে নিন আমিই জিতলাম। তিতলি বলল। তা হবে না, আমিই জিতবো। শায়না বলল। তাহলে উঠবো না, আমিই জিতবো, জিতেই উঠবো। এই মুহূর্তে অন্যদিকে মনোযোগ দেওয়া কঠিন। বলা যায় যে যেভাবে পারছে নিজেদের ব্যস্ত দেখাচ্ছে। তাজদার সিদ্দিকী বাড়িতে ফিরেছে, এটা নিয়ে আপাতত কোনো কথাবার্তা নেই। যা হওয়ার তা বাড়িতে তার পা রাখার আগেই হয়ে গেছে। খেলায় শেষমেশ শাইনে জিতল। কিছুক্ষণ পর তৌসিফও জিতে গেল। শেষমেশ তিতলি হেরে গেল। সে তৌসিফের শার্ট চেপে ধরে বলল। আরেকবার খেলবো, আমি জিতলে তারপর খেলা শেষ হবে। তৌসিফ বলল। আবারও মারা খাবি, সাবধান। না, আমি শোধ করব। বেশ বেশ, মাইশা তুমি যাও, সিদ্দিক সাহেব নইলে কেলেঙ্কারি শুরু করে দেবে। শায়না রান্নাঘরে চলে গেল। গরুর দুধ যা ছিল সবগুলো দিয়ে চা বানিয়ে ফেলা হয়েছে। শায়না ঝিমলিকে জিজ্ঞাসা করলো। ভাবি, ফ্রিজ থেকে দুধের বোতল বের করব? চা তো বানানো শেষ। শায়না বলল। কফির জন্য। ঝিমলি বলল। ও হ্যাঁ, মেজো ভাই এসেছে শুনলাম, আমাকে জিজ্ঞাসা করব? জোহরা বেগমের সেই দুধের বোতল বের করে দিল। বরফ হয়ে আছে। শায়না বলল। এগুলো তো তরল হতে অনেক সময় লাগবে। জোহরা বেগম বলল। আগে জানলে তো বের করে রাখতাম। চা খাবে কিনা জিজ্ঞাসা করো। শায়না বলল। আচ্ছা, নিয়ে যাই। সে কাপে চা ঢেলে নিল। লেয়ার পরোটা ভাজা হয়েছে। তাজদার সিদ্দিকী তেলের নাস্তা খাবে না এখন। সে প্লেটের উপর কাপটা রেখে বিস্কিটের বয়াম খুলল। 2-3 রকমের বিস্কিট আছে সেখানে। সে এক র্যাপার বিস্কিট তুলে নিল প্লেটে। জোহরা বেগম বলল। তাজ লেসটা খায় মাঝে মধ্যে, ওখান থেকে 2 প্যাকেট নাও। শায়না ওনার কথা মতো লেক্সাস বিস্কিটের প্যাকেট থেকে ছোট ছোট 2টো প্যাকেট প্লেটে তুলে নিয়ে ছোট ট্রেতে তুলে নিল সব। তারপর মাথায় ঘোমটা তুলে রান্নাঘর থেকে বেরিয়ে এলো। পথে তিতলির সাথে দেখা। সে র্যাপার থেকে বিস্কিট তুলে মুখে পুড়ে দিল। শায়না হাসলো। তিতলি তার সাথে হেসে নিচে কুদে রান্নাঘরের দিকে চলে গেল। পথিমধ্যে আবারও তৌসিফের সাথে দেখা। তৌসিফ এসে বলল। অল দ্য বেস্ট। শায়না বলল। আপনি রেডি থাকেন, হুকুম আসতেছে। আর মনে করিয়ে দিও না। শায়না হেসে ফেলল। তারপর নিজের ঘরে ঢুকলো ধীর পায়ে। টেবিলের উপর আস্তে করে ট্রেটা রাখলো। তাজদার সিদ্দিকী এখনো ওয়েস্টকোটটা খোলেনি। শায়নার উপস্থিতি টের পেয়ে কোনা চোখে তাকালো। শায়না টেবিলের সাথে কোমর ঠেকিয়ে দাঁড়ালো। তাজদারের দিকে তাকাতে তাকাতে বিস্কিটের গায়ে কামড় দিল। তাজদার ওয়েস্টকোটটা খুলছিল। ঠিক তখনই শায়না গলা ছাড়ল। তাজদার তার দিকে সরাসরি তাকালো। শায়নার ইশারা বুঝেও না বুঝার ভান ধরে ওয়েস্টকোটটা রেখে দিয়ে হাতের ঘড়িটা খুলতে লাগলো। শায়না কাপটা নিয়ে ততক্ষণে তার সামনে হাজির। কাপটা বাড়িয়ে দিতেই তাজদার তার দিকে তাকালো। গলা ঝেড়ে বলল। আমি ফিরে সবার আগে চা খাবো। শায়না পাল্টা প্রশ্ন করলো। ফ্রেশ হয়ে এসে ঠান্ডা চা খাবেন? তার কাপটা হাতে নিল। শায়না বলল। আবার ঢেলে দেবেন না যেন, শ্বশুরবাড়ি কাপ ভাঙতে আমার মায়া হয়। তাজদার তার দিকে এক দৃষ্টিতে চেয়ে রইল। শায়না মনে করিয়ে দিল। চা ঠান্ডা হয়ে যাচ্ছে। তাজদার চোখ সরিয়ে চায়ের কাপে চুমুক বসালো। শায়না আবারও আগের জায়গায় গিয়ে দাঁড়ালো। প্রশ্ন করলো। তো কোথায় ছিলেন এতদিন? তাজদার গম্ভীর মুখে উত্তর দিল। আমার থাকার জায়গার অভাব নেই। জায়গাটা কোথায়? ঢাকায়। ভালোই। তাজদার যান্ত্রিক স্বরে ঠান্ডা চোখে তাকিয়ে জিজ্ঞাসা করলো। ইউ মিসড মি, ঈশানা মমতাজ? শায়নার ঠোঁটের কোনায় একটুখানি হাসির রেখা দেখা দিল। সে মিথ্যে বলল। ইয়েস, আফটার অল বিয়ে করা বর। মাথার চুল আর গালের দাড়ি টাড়ি দেখছি বেড়েছে বেশ। ব্যাপারটা দেখার মতো ইন্টারেস্টিং। তাজদার গালে হাত দিয়ে দাড়ি চুলকাতে চুলকাতে বলল। ভাবছি রবীন্দ্রনাথ সাজবো। শায়না বলল। ইয়োর লাইফ, ইয়োর চয়েস। তাজদার সাথে সাথে বলল। এক্স্যাক্টলি, অবশ্য আমার চয়েস দারুণ। শায়না তার চোখের দিকে তাকালো। তাজদার বলল। সামনেই তার জলজান্ত প্রমাণ দাঁড়িয়ে আছে। শায়না মিষ্টি হেসে বলল। থ্যাঙ্কস। হাসি নয় যেন ধারালো খঞ্জর। শায়না জানতে চাইল। খঞ্জর? ইয়েস, নো ডাউট। আপনার কি কেটে নিয়েছে? মাথা মগজ, সামনে আরো কিছু কেটে নেওয়ার ধান্দা চলছে। শায়না আরো আগে হেসে বলল। বলবেন না অস্ত্র আমার কাছেই আছে? তাজদার সিদ্দিকী গম্ভীর মুখে বলল। জানতাম তুমি এটা জানার পরে ওর সদ্ব্যবহার করবে না। শায়না চায়ের কাপটা তার হাত থেকে নিয়ে ফেলল। বলল। বাইরে থেকে যে পারফিউম গায়ে মেখে এসেছেন সেটা ধুয়ে ফেলা হোক, সামনে দাঁড়ানো যাচ্ছে না। তাজদার বুঝে ফেলল তার ঘামের গন্ধকে। বোঝাচ্ছে শায়না মমতাজ। তার ঘাম নিয়ে যত আপত্তি। এদিকে অন্যান্য মেয়েরা বরের গায়ের ঘ্রাণকে পারে না পারফিউম হিসেবে ইউজ করতে। সে গমগম করে বলল। আমার ঘাম নিয়ে এই ধরনের কথাবার্তা শুনতে চাই না ঈশানা মমতাজ। রেস্ট্রিকশন ধরে রইল। শায়না রসিকতা করে বলল।
আপনার ঘামও দেখছি অপমানিত বোধ করে। সরি সরি, আপনি একটা কাজ করুন, নিজের শার্টটা খুলে নিজে একবার শুকিয়ে দেখুন। তাজদার সিদ্দিকী ভীষণ অপমানিত বোধ করলো। অপমানিত বোধ করলে তার চেহারার রং এভাবে পাল্টে যায়। শায়না মনে মনে হাসলো, বলল, আপনি জানেন মেয়েদের সবচেয়ে প্রিয় ঘ্রাণ কোনটি? তাজদার তার দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকালো, যেন শায়না মমতাজ তাকে এখন একটা পারফিউমের নাম বলবে। সে বলল, আই ডোন্ট থিঙ্ক তোমার পছন্দের কোনো পারফিউম আমার গায়ে মাখলে তুমি তা অ্যাপ্রিসিয়েট করবে। শায়না বলল। আমার মুড নষ্ট, আনসারটা ধরতে পারলাম না, সরি। তাজদার সোজাসাপটা বলল। আমি আজকে গোসল করব না, ডিসিশন ফাইনাল। শায়না ট্রেন নিয়ে বেরিয়ে যেতে যেতে বলল। বিছানা থেকে ঠেলে ফেলে দেবো, প্রমিস। তাজদার বোতাম খুলতে খুলতে আয়নার দিকে তাকালো। তাজদার আশায় রাতের জন্য আলাদা করে সবজি রান্না করতে হয়েছে, তেল মরিচ কম দিয়ে। সে একটু কাঁচা থাকে এমন সবজি খেতে পছন্দ করে। শায়নাও এমন। বড় বউয়ের পছন্দের মিল আছে এদিক থেকে, তাই সবজি রান্নার কাজটা শায়নাকেই করতে হলো। তাজদার ঝোল দিয়ে রান্না করা মাছ খেতে পছন্দ করেন, তাই তার জন্য কয়েক টুকরা ভাজতে হলো। রসনারা জানতে চাইলেন, এতদিন কোথায় ছিল বলেছে? ঢাকায়। সন্দেহ ঠিক ছিল, কিছু বলেছে তোমাকে? না। শায়না ছোট ছোট ওলকুচু, পটল, কাঁকরোল আর আলুর মধ্যে কয়েকটা ছুরি শুটকি দিয়েছে। 1 কেজি 1200 টাকা নিয়েছে শুটকিগুলো। তরকারিতে কয়েক টুকরো দিলে ভীষণ স্বাদ আসে। এখানে শুটকি ছাড়া তরকারি কেউ খায় না বললেই চলে। শায়না তরকারিটা রেঁধেছে আর আমলকি দিয়ে চিংড়ি মাছ রেঁধেছে, সাথে কয়েক টুকরো রুই মাছ ভুনা করেছে। তাসনুবা ঘর থেকে বেরই হচ্ছে না ইদানিং। রসনারা তাকে বলেছে সব তোমার জন্য হয়েছে, বিয়ের কথা ঠিকঠাক হলে মেয়েদের একটু সাবধানে থাকতে হয়। তাসনুবা ভীষণ বিরক্ত। ওই বাড়িতে বউ হয়ে যাওয়াটা তার জীবনের মাইল ফলক নয় অফকোর্স, বরং একটা কমিটমেন্টে জড়ানোর আগে তাদের স্বরূপ দেখে ফেলাটা তার জন্য এক প্রকার ব্লেসিং। সে এবার সেন্ট মার্টিন গিয়ে এনজয় করবে বন্ধু বান্ধব নিয়ে। কে তাকে আটকায় সে দেখবে। তিতলি আর শায়না মিলে টেবিল সাজিয়ে ফেলেছে। কিছুক্ষণ পর সেখানে তৌসিফ এলো। ঢাকনা উল্টে চিংড়ি দেখার পর তিতলির দিকে তাকিয়ে বলল। সঙ্গী হলে চিংড়ির ভাগ পাইবেন। তিতলি হেসে বলল। 2টা তুলে নাও। তৌসিফ চামচে করে চিংড়ি মাছ তুলে একটা তিতলির দিকে বাড়িয়ে দিল, আরেকটা নিজের মুখে। তিতলি আরেকটা নিয়ে জোরাজোরি করে শায়নার মুখে ঢুকিয়ে দিল। খেতে খেতে বলল, চোরদের সঙ্গ দেবে কিন্তু নিজের সাধু সাজবে, তা হয় নাকি? শায়না চিংড়িটা মুখে নিয়ে দাঁড়িয়ে আছে হতবাক হয়ে। ঠিক তখনই তাজদার চলে এলো। তৌসিফকে বলল। বাড়ির বাকি সদস্যরা কোথায়? তৌসিফ শায়নার দিকে তাকালো। চিংড়ি মাছটা এখনো খাওয়া হয়নি। শায়না তো একটুও চিবোয়নি এখনো। সে তিতলির দিকে চেয়ে রইল। তিতলি চিংড়িটা গালের এক পাশে রেখে কিছু বলার চেষ্টা করবে, ঠিক তখনই জোহরা বেগম হাজির। তিতলিকে গাল নাড়তে দেখে বলল, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছাগলের মতো কি চিবোচ্ছ? যাও সবাইকে ডেকে নিয়ে আসো। তিতলি মাথা দুলিয়ে দ্রুত গা ঢাকা দিল। তৌসিফ আর শায়না ফেসে গেল। দুজনাই দুজনার দিকে তাকে চুপ করে দাঁড়িয়ে আছে। শায়নার তো লজ্জায় মাটি ফাঁক করে ঢুকে যেতে ইচ্ছে করছে। অসভ্য দুটো তাকে ইচ্ছে করে ফাঁসিয়ে দিল। তাজদার চেয়ারে বসতে বসতে দুজনার দিকে তাকালো। শায়না তার পাশে এসে বাসনে ভাত বেড়ে দিতে লাগলো। তৌসিফও চেয়ার টেনে বসেছে। শায়না তাকেও ভাত বেড়ে দিতে লাগলো। তৌসিফ তার দিকে তাকে কোনো মতে হাসি আটকে রাখার চেষ্টা করছে। তাজদার কপাল কুঁচকে বলল। এই তুই হাসছিস কেন? তৌসিফ সোজা হয়ে বসলো, বলল। কই? শায়না চিংড়িটা খাওয়া শেষ করে বলল, এখান থেকে দিচ্ছি। দাও। তাজদার তৌসিফের দিকে তাকিয়ে বলল, এই তোর বাপ জ্যাঠা কোথায়? আসছে। নাকি আমার সামনে বসে খেতে চাইছেন না? পরে খাবে বোধ হয়। পরে তো খাবেই। আমাকে ফেস করার ওদের সাহস আছে? ওদের পলিটিক্স আমি ধরে ফেলেছি, তাই ওরা আমার সামনে সহজে আসবে না। রায়হান এসে চেয়ার টেনে বসতে বসতে বলল, কখন এলি? দেরি হয়েছে। জার্নি করে এসছিস, খেয়ে দে, একটু ঘুমা। আমি ঘুমালে সব সলভ হয়ে যাবে। তুই সলভ করার চেষ্টা করেছিস কখন? তাজদার খাওয়া থামিয়ে বলল। সলভ করার পরটা বন্ধ করেছে কে? ঝিমলি এসে বলল, থাক না, আপনারা ভাইয়ে ভাইয়ে এসব তর্ক করে কি সমাধান করবেন? তাজদার খেয়ে দিয়ে ঘরে চলে গেল সোজা। দাদিমা এসে বিছানায় বসলো, বলল, বউ বিছানা টিছানা ঠিকঠাক করে রেখেছে, মেজাজ ঠান্ডা করে ঘুমাও। এইসব নিয়ে আর কোনো কথাবার্তা তুলো না। পরের মেয়েরা কি ভাবে ওরা নিজেরা ঠিক নেই, আবার আমাদের দোষ ধরে। পরের মেয়ের সামনে মাকে নিয়ে কটূক্তি করা ভালো কাজ নয় দাদু ভাই, মা তো কষ্ট পাবে। তাজদার ল্যাপটপটা বন্ধ করে দাদিমার দিকে তাকিয়ে বলল, 4 সন্তানকে 4 চোখে দেখলে এরকম কষ্ট পেতে হবে? ওই মহিলা ও তার স্বামীর সস্তা পলিটিক্সের শিকার আমি এতদিন কোথায় ছিলাম? তাদের কোনো মাথা ব্যথা ছিল? তুমি তো তার সাথে কথা বলো না, ফোন ধরো না। তাজ, কথা বলা কে আগে বন্ধ করেছে? মহিলা আমার সাথে কথা বলা বন্ধ তো করবেই, তার আগে আমার মুখ দেখা বন্ধ করে দিবে। বয়স তো কম হচ্ছে না, তিনি এখন এইসব বাচ্চা আচরণ কেন করছেন? মা বলে আমি তাকে অনেক কিছুতেই সাথ দেই, দোষ ত্রুটি বলি না, কিন্তু আসল কালপি টুনি আর ওনার স্বামী। আমি কোনো ভুল করলে তাদের মেন কাজ হবে সেই ভুলটাকে আরো প্রকট করে তোলা।
এই ফ্যামিলি পলিটিক্স কি আজকের? শেষে তাজদারের গলার আওয়াজ বড় হয়ে এলো। দাদিমাও ভড়কে গেছেন, এসেছেন শান্তভাবে কথা বলার জন্য। এখন মনে হচ্ছে না আসাটাই উচিত ছিল। তৌসিফের ঘরের সামনে দাঁড়িয়েছে সবাই জটলা পাকিয়ে। ওখানে দাঁড়িয়ে তাজদারের কথাগুলো শোনা যাচ্ছে, যেহেতু সে বড় বড় করে বলছে। রওশনারা নিজের বুকে কিল মারছেন, তিতলি ঝিমলি আটকাতে চাইছে, কিন্তু তিনি থামছেন না। শায়না ভীত হয়ে দাঁড়িয়ে আছে। এইসব কি হচ্ছে এই বাড়িতে? সে এখানে বউ হয়ে না এলে তো এসব কথা জানতেই পারতো না। জোহরা বেগম রুক্ষ স্বরে তাকে বলল, এখানে দাঁড়িয়ে আছো কেন? ওকে থামতে বলো, মাকে চলে আসতে বলো ওষুধ খাওয়ার জন্য। ছেলেটা ওর মাকে মেরেই ছাড়বে। শায়নার পা কাঁপছে। সে দ্রুত পায়ে হেঁটে ভেতরে ঢুকে এসে বলল, দাদু আপনাকে ডাকছে ছোট মা। হ্যাঁ যাচ্ছি। ওষুধটা খাওয়া হয়নি? উনি বেরিয়ে যেতেই শায়না দরজা বন্ধ করে দিয়ে তাজদারের দিকে তাকালো। তাজদার সিদ্দিকীর নিঃশ্বাস রাগে ফেপে উঠেছে। শায়না বলল, ছাদে যাবেন? তাজদার কপাল কুঁচকে তার দিকে তাকালো। শায়না বলল, ওখানে ইচ্ছে মতো চিল্লাতে পারবেন। তাজদার বলল, তাদের সাথে আমার কোনো কথা নেই। তুমিও আমার বিরোধী দলের সদস্য। তুমি তোমার শ্বশুর শাশুড়ির দোষ দেখবে না, দেখবে আমার। সব দোষ আমার, কারণ আমি তোমাকে বিয়ে করেছি। আর আমি বুঝে গেছি মহিলা আর তার স্বামী আমার উপর শোধ তুলেই ছাড়বে, কারণ আমি তাদের পছন্দ করা মেয়েকে বিয়ে করিনি। ইটস এ ডার্টি পলিটিক্স। ঈশানা মমতাজ, তুমি এসব বুঝবে না। ওরা তোমাকেও আমার বিরুদ্ধে নিয়ে যেতে পারে। বড় আম্মু কষ্ট পাচ্ছে, আপনি ভেবেচিন্তে কথা বলেন। আশ্চর্য। এটা তার স্বভাবগত বৈশিষ্ট্য। সে রুমে দরজা বন্ধ করে বসে থাকবে, বুকে কিল মারবে, সিজদায় পড়ে যাবে, আমার মুখও দেখবে না, মুখ দিয়ে আমার নাম নেবে। শি ইজ এ মোস্ট ডেঞ্জারাস লেডি ইন দিস ফ্যামিলি। তিনি আমার সাথে এমন বিহেভ করবেন যেন আমি তার পেট থেকে জন্মগত শত্রু বের হয়েছি। শায়না বিছানায় উঠে বসলো। না, এই লোকটার কথা শোনা ছাড়া আর কোনো উপায় নেই। তার চিল্লাচিল্লি কথা কাটাকাটি করার এনার্জি নেই। বলতে থাকুক। সে কোলে বালিশ টেনে নিয়ে গালে হাত চেপে তাজদারের সব কথা শুনে যেতে লাগলো। তাজদার কিছুক্ষণ পর তার বসার ধরন পরখ করে কপাল কুঁচকে তাকালো, কথা থামিয়ে দিয়ে বলল, এভাবে বসে কি শুনছো? আমি যা বলছেন। তাজদার মুখ ফিরিয়ে নিল। শায়না বলল, যা বুঝলাম, আমার আসল শত্রু আপনার এই মুখ। শুধু মুখের কথা দিয়ে আপনি হাজারটা শত্রু বানিয়েছেন। তাজদার বিছানায় শুয়ে পড়তে পড়তে বলল, তার মধ্যে তুমিও একটা। ভবিষ্যতে তুমিও সব করবে। তুমি তোমার শাশুড়ির থেকে আরো বেশি বাড়বে। শায়না এখনো গালে হাত দিয়ে বসে রইল। তাজদার চোখের উপর হাত রেখে শুয়ে পড়েছে। কিছুক্ষণ পর হাত সরিয়ে দেখলেও শায়না একই ভঙ্গিতে বসে আছে। সে কপালটা আগের চাইতে 10 গুণ কুঁচকে ফেলে বলল, তুমি এভাবে আমার মুখের দিকে তাকিয়ে কি ভাবছো? শায়না বলল, দেখছি আর কি। কি দেখছো? কোনো ভনিতা করবে না বেয়াদব। শায়না হেসে উঠে বলল, মানে আপনি যে পরিমাণে আপনি কোনোদিন মেয়েদের প্রেম নিবেদন করেননি তো? ইয়ে আবার কি? মানে অসহ্যকর, বিরক্তিকর। এসব নিবেদন টিবেদন বখাটেদের কাজ। শায়না হেসে বলল, ভুল বলেছেন। আপনি অমন ছেলে নন যাকে দেখলে মেয়েরা প্রেমে পড়বে। মেয়েরা প্রেমে পড়ে কেয়ারিং সাপোর্টিং পুরুষ মানুষের উপর। আমি ওইসব প্রেমিক ম্যাটেরিয়াল না, আমি হাজবেন্ড ম্যাটেরিয়াল। শায়না ফিক করে হেসে উঠল, হাসতেই থাকলো। তাজদার বলল, পাগল নাকি? থামো। শায়না হাসি থামানোর চেষ্টা করে বলল, আপনি না সত্যি। কি সত্যি? শায়না হাসতে হাসতে বলল, হাজবেন্ড ম্যাটেরিয়াল পুরুষ মানুষ বউ পাগলা হয়। আমাকে এখন পাগল হতে বলছো? শায়না গালে হাত চেপে হেসে বলল, তার আগে প্রেমে তো পড়তে হবে। বইয়ের ভাষায় ভালোবাসা বলেও একটা কথা আছে। এসব বাসা টাসাও আসতে হবে। তোমার কি মনে হয় যার এত এত ডিগ্রি আছে সে এই সামান্য কাজটুকু পারবে না? শায়না বলল, আপনার কাছে প্রেম ভালোবাসা এইসবের মানে কি? এসব কি বাজারে পণ্য যে চাইলেই নিজের মধ্যে ধারণ করা যায়? তাহলে? শায়না বালিশে মাথা রেখে শুয়ে পড়ল, বলল, এসব প্রেম খুব বড় একটা ফাঁদ। যে পড়েছে সে আর উঠতে পারেনি। আমি জানি আপনি জেনে শুনে এসব ভুল কাজ করতে যাবেন না, কারণ বুদ্ধিমানেরা প্রেমে পড়ে না। তাজদার সিদ্দিকী বলল, জাস্ট শাট আপ ঈশানা মমতাজ। তাজদার সিদ্দিকী পারে না এমন কোনো কাজ নেই। শায়না বলল, আচ্ছা তাহলে মাটিতে ঘুমিয়ে দেখান তো। এসব না বলে সিরিয়াসলি কিছু বলো। শায়না কিছুক্ষণের জন্য ভাবুক হয়ে গেল। তেমন কোনো কিছু খুঁজে পেল না। শেষমেশ প্রশ্ন করল, আমার প্রিয় সিনেমার নাম কি বলুন তো? পারলে কি দিবে? চাওয়ার মতো কিছু চাইলে। তাজদার সিদ্দিকী বেশ ভাব নিয়ে গদগদ কণ্ঠে বলল, আকাশ ছোঁয়া ভালোবাসা। শায়না বলল, প্রিয় সঙ্গীত শিল্পী। হাবিব ওয়াহিদ। শায়না চোখ বড় বড় করে তাকিয়ে রইল। তার ফেসবুক আইডি থেকে জানতে পেরেছে এই লোক কি চালাক রে বাবা। তাজদার বলল, ওয়েল, এবার আমি চাওয়ার কথা বলি। শায়না জানে কি চাইবে। সে বলল, জানি। তাজদার সিদ্দিকী তার উপরে উঠে এসে বলল, ওই যে সিনেমাটি দেখলাম, জঘন্য একটা সিন।
সেখানে যখন একটা সিন আছে, ছাদ থেকে টুপ করে একটা দোলনায় পড়ে, আর মেয়েটা দোলনার নিচে পড়ে সাপের মতো মোছামুছি করে, নায়কটা তার উপর তুলে তুলে গান গায়। আমি সেটা তোমার উপর এক্সপেরিমেন্ট করবো, এটাই আমার চাওয়া। শায়না বলল, আপনার নিচে পড়ে এমনিতেই চ্যাপটা হয়ে আছি, দোল না পড়লে সোজা মরেই যাব, কোনো এক্সপেরিমেন্টের দরকার নেই। তাজদার বলল, আমি যেটা বলি সেটা করি। বি রেডি? বলেই শায়নাকে সাপের মতো পেঁচিয়ে জড়িয়ে ধরল। শায়না রুটি বেলছে পিঁড়িতে বসে। এতগুলো রুটি কখন বানিয়ে শেষ করবে সে নিজেও জানে না। ময়দার রুটি বাড়িতে এসে খেত না। মা যখন বানাতো তখন সে বিরক্তিতে মুখ ঘুরিয়ে রাখতো। আটার রুটি তো একদমই পছন্দ ছিল না। সে খেলে ওই নান রুটিটা খায়, তাও ডাল কিংবা মাংসের ঝোল ঝোল দিয়ে। পাউরুটিও খায় জেলি দিয়ে কিংবা ডিম দিয়ে। রসনারা আলু ভাজি করেছেন, আলু ভাজি দিয়ে রুটি দিয়ে খাবে। সবাই কয়েকটা ডিম পোচ করেছেন। শায়না রুটি বেলছে আর ঝিমলি পুড়ছে। রসনারা দোকানের নান রুটি খায় না, ওনার নাকি স্টার সোডার গন্ধটা খুব বাজে লাগে। ওনারা সবাই ময়দা নরম নরম রুটি খেতে পছন্দ করে। শায়না প্রায় 30টার উপরে রুটি বেলে নিল। ঝিমলি বেশিক্ষণ চুলার সামনে দাঁড়াতে চায় না, স্কিনের ক্ষতি হয় বেশ। সেও বিরক্তি দেখালো রুটিগুলো পুড়তে গিয়ে। জোহরা বেগমকে বলল, দোকান থেকে কিনে আনলেই ভালো, সকাল সকাল রুটি বানানো ঝামেলার কাজ। জোহরা বেগম কিছু বললেন না। আজকাল মেয়েরা একদম কাজকর্ম করতে চায় না। শায়না রুটি বানিয়ে শেষ করে ফেলেছে। ঝিমলি এখনো একটা একটা পুড়ছে। জোহরা বেগম শায়নাকে বলল, ওই চুলায় আর একটা তাওয়া বসিয়ে দাও। শায়না তাই তাই করলো। হাই হিটে তাওয়া গরম করে চুলার আঁচল একটু কমিয়ে দিয়ে রুটিগুলো পুড়ে নিল। পোড়া শেষে শায়না পাউরুটি আর ডিম পোচ নিল প্লেটে করে। সে যেহেতু ময়দার রুটি খায় না। তাসনুবা এসে বলল, আমি প্লেটটা নিয়ে যাচ্ছি, তুমি আরেকটা নাও প্লিজ, আমার খিদে পেয়েছে। ডিম পোচ আর একটাই অবশিষ্ট ছিল। ঝিমলি নিজের খাবার নিয়ে টেবিলে বসে আস্তে আস্তে খাচ্ছে। শায়নাকেও আসতে বলল। শায়না ফ্রিজ খুলে দেখলো ডিম নেই। জোহরা বেগম বলল, কি খুঁজছো? শায়না জানতে চাইল। ডিম আর নেই? না, শেষ হয়ে গেছে, আনতে হবে। কার জন্য? শায়না লজ্জায় বলতে পারল না। জোহরা বেগম যদিও বুঝে গেছেন। শায়না প্লেটে একটু ভাজি নিল। দুটো রুটি নিয়ে ঝিমলির পাশে বসে খেতে লাগলো। ঝিমলির পেট উঁচু হয়েছে। সে বোধহয় 6-7 মাসে পড়েছে। দেবরের বিয়ে উপলক্ষে এসেছিল, নইলে এর আগে বাপের বাড়িতে ছিল। তার বাপের বাড়ি ঢাকায়। সে চট্টগ্রামের প্রথম এসে মানিয়ে নিতে পারেনি। এখানকার কথাবার্তাও তেমন বুঝতো না। যদিও এই বাড়িতে বড়রা একে অপরের সাথে চাটগায়া ভাষায় কথা বললেও ছোটরা চলিত ভাষায় কথা বলে। বড়রাও ছোটদের সাথে চলিত ভাষায় কথা বলে। তাই ঝিমলির খুব একটা অসুবিধা হয়নি। কিন্তু এখানকার রীতিনীতি, খাবার দাবার, সংস্কৃতি সবকিছুর সাথে মানিয়ে নিতে তার অনেকটা সময় লেগেছে। শায়না তার অনেকটা ছোট বলা যায়। সে মাস্টার্স করার পর বিয়ে করেছে। শায়নার পাতে ডিম পোচ না দেখে সে জানতে চাইল, তুমি না রুটি খাও না? শায়না ভেতরে ভেতরে রাগে ফেটে পড়ছে। যদিও ভীষণ রাগ হচ্ছে কেন যেন। বাড়িতে এমন হলে সে মায়ের সাথে রাগ দেখে একদম ঘরে গিয়ে বসে থাকতো। মা মুখের সামনে প্লেট ধরে রাখতো। এখানে এসবের মূল্য নেই, একটা ডিমই তো। রসনারা এসে বলল, ডিম পোচ কার কম পড়েছে? জোহরা বেগম বলল, শাইনার জন্য। তিনি কার প্লেট থেকে যেন ডিম পোস্টটা চামচে তুলে শায়নার প্লেটে দিয়ে প্লেটটা সিঙ্কের উপর রেখে চলে গেল। শায়নার খাওয়া বন্ধ হয়ে গেল। সে উঠে গেল মুখে। বাকি রুটিটা গুজে দিয়ে ডিমটা কড়াইয়ে রেখে দিয়ে সিঙ্কে থাকা প্লেটগুলো ধুয়ে ঘরে চলে এলো। ঘরে এসে জগ থেকে গ্লাসে পানি ঢেলে খেলো। তাজদার সিদ্দিকী আসছে মনে হতেই পালঙ্কের পেছনে গিয়ে দাঁড়িয়ে রইল পিঠ ঠেকিয়ে, চোখ দুটো সিলিংয়ের দিকে। আঙ্গুল দিয়ে আস্তে আস্তে করে শাড়ির আঁচলে চোখের কোণা জল মুছে নিচ্ছে। রসনারা কড়াইয়ে ডিমটা দেখে বলল, এটা কার? জোহরা বেগম বলল, শাইনা খায়নি। কার প্লেট না কার প্লেট থেকে দিয়েছো, তাই হয়তো খায়নি। বাপরে। রসনারা ভীষণ অসন্তুষ্ট হলেন। তাজদার ঘরে আস্তে আস্তে তিতলিকে ডাকছে। তিতলি দৌড়ে এসে দরজার সামনে দাঁড়িয়ে উকি দিল। জি ভাইয়া। ঈশানাকে ডেকে দাও। শায়না তো কিচেনে নেই। তাজদার কপাল কুঁচকে গেল। তাহলে কোথায় যাবে? তুমি দেখে এসেছে নাকি আন্দাজে বলে দিলে? তিতলি মুখ চুপসে গেল। আমি ওকে কিচেনে দেখিনি। খুঁজে দেখো, বলো আমি ডাকছি, যাও। তিতলি দৌড়ে চলে গেল। আবার শায়না পালঙ্কের পেছন থেকে বের হলো। তখনই তাজদার কপাল কুঁচকে তার দিকে তাকালো, বলল, আপনি ওইদিকে লুকিয়েছিলেন এতক্ষণ? শায়না বলল, হুম। লুকোচুরি খেলার ইচ্ছা হচ্ছে? শায়নার হাসার অনর্থক চেষ্টা করলো, বলল, আপনার সাথে লুকোচুরি খেলে লাভ নেই, কারণ আমি লুকিয়ে পড়লে কারো সাধ্য নেই আমাকে খুঁজে বের করার। তাজদার সিদ্দিকী কপালটা আরো কুঁচকে বলল। শায়না তার মুখের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলল, আমার সাথে এইভাবে কথা বলবেন না, কপালটা মসৃণ করুন। এভাবে কুঁচকে রাখতে রাখতে কপালটাই তো কুঁচকে যাবে। তাজদার নিজেকে স্বাভাবিক করে বলল। ওকে ফাইন। শায়না বলল, আমি আপনার সাথে কোনো প্রকার চ্যালেঞ্জ নিতে চাই না। নিলে তুমি হারবে।
সায়না কুঁচকে থাকা বিছানার চাদর ঠিক করে নিতে নিতে বলল, আপনি হারবেন। লুকোচুরি খেলায় আপনাকে আমি জীবনেও জিততে দেব না। তাজদার সিদ্দিকী তার পেছনে এসে দাঁড়ালো, বলল, মানে তুমি বলতে চাইছো তুমি লুকিয়ে যাবে আর আমি তোমাকে খুঁজে পাবো না? সায়না তার দিকে ফিরে বলল। আমি চাই না এইসব খেলা জড়াতে। আপনাকে একটা প্রশ্ন করি। তাজদার এবার ভ্রু বাঁকা করে বলল। প্রশ্ন? সায়না সরাসরি প্রশ্নটা করল। আপনি কাকে সবচেয়ে ভালোবাসেন? অফকোর্স নিজেকে। মাই লাইফ মাই সেলফ। সায়না বলল। আপনি কি এটা বিশ্বাস করেন যে আপনি ছাড়া অন্য কেউ নিজেকে ভালোবাসতে পারে? অফকোর্স। তাহলে এটাও মাথায় রাখুন, আই লাভ মাইসেলফ অলসো। তাই আমাকে আমার মতো করে থাকতে দিন। তাজদার তাকে সমর্থন করে বলল। এটাই উচিত। মানুষ নিজেকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারে না। সায়না তার কথাটায় অবাক হলো, সেটা প্রকাশ করলো না। ভেজা কাপড়গুলো হাতে তুলে নিতে নিতে প্রশ্ন করলো। মা বাবা তার সন্তানকে, ভাই তার বোনকে, বোন তার ভাইকে, স্ত্রী তার স্বামীকে, স্বামী তার স্ত্রীকে ভালোবাসতে পারে না বলছেন? পারে না। যতক্ষণ স্বার্থ ততক্ষণ এইসব ভালোবাসা, মায়া, মহব্বত। চোখের সামনেই তো জলযন্ত্র উদাহরণ আছে। সায়না চট করে তার দিকে ফিরে কাটকাট গলায় বলল। একদম আমার দিকে আঙুল তুলবেন না। আপনি নিজেকে ছাড়া কাউকে ভালোবেসেছেন যে অন্য কারো দিকে আঙুল তুলে ফেলছেন? আপনাকে ভালোবাসার কথা আসছেই না এখানে। কিন্তু আমি আমার পরিবারকে ভালোবাসি, আমার মা বাবা ভাই বোন সবাইকে ভালোবাসি। তাদের কষ্ট দিয়ে কথা বলতে সেই রাতে আমার ঘুম হয় না। তাদের কথা বাদ দিলাম, আপনার সাথে একটু রূঢ়ভাবে কথা বলেও আমার খারাপ লাগে। এটার কারণ তো ভালোবাসা, তাই না? মনুষ্যত্ব, যেটা আপনার নেই। আপনার একটা মুখ আছে, ওটা দিয়ে আপনি যাকে তাকে যা ইচ্ছে তাই বলতে পারেন। আপনি ভেবে নিয়েছেন যে আপনি সারা জীবন এইভাবে গর্জন তর্জন করে সবাইকে সোজা করে রাখতে পারবেন। আপনি মনে করেছেন এটা আপনার জিত, আসলে এটা আপনার হার। আপনি প্রতিনিয়ত সবার কাছ থেকে একটু একটু করে দূরে সরে গেছেন, যাচ্ছেন, ভবিষ্যতেও যাবেন। তাজদার খুব সাবলীলভাবে প্রশ্ন করলো। আমার মনুষ্যত্ব নেই? সায়না বলল। অভাব আছে। মনুষ্যত্ব নেইতে নিজেকে ছাড়া কাউকে ভালোবাসি না। সায়না বলল। আমি আপনার সাথে এই টপিকে আর কোনো কথা বলতে চাই না। তাজদার তার হাত ধরে ফেলে পড়ল। ভালোই তো লাগছে, এসো আরো কথা বলি। বলেই সায়নার হাত থেকে সব কাপড় চোপড় নিয়ে বিছানার উপর রেখে দিল। সায়না বলল। আরে কাপড়গুলো ভেজা। হোক। বলেই সায়নাকে নিজের মুখোমুখি বসিয়ে দিল। সে বলল। অলরাইট, কথা ছিল ভালোবাসা নিয়ে। সায়না বলল। কচু নিয়ে। আপনার মুখে একদম যাচ্ছে তাই শব্দটা লাগছে। কারো মুখে একটা শব্দ এতটা বিচ্ছিরি শোনাতে পারে, আপনাকে না দেখলে আমি সেটা বুঝতামই না। তাজদার তাকে ধমকে বলল। ঈশানা মমতাজ, চুপ করে বসো, তোমার সাথে আমার অনেক কথা আছে। সায়না চুপ করে বসে বলল। বলুন, সময় 20 মিনিট। তাজদার তাকে প্রশ্ন করলো। আমি তোমাকে চাই, এটাই কি? সায়না সোজাসাপটা বলল। মোহ, যা খুব শীঘ্রই শেষ হতে যাচ্ছে। তাজদার জানতে চাইলো। তারপর ফলাফল? আমাকে খুব বিরক্ত লাগবে। যারা কাউকে ভালোবাসে না তারা অন্যের প্রতি বেশি দিন মুগ্ধতা ধরে রাখতে পারে না। তাজদার তার দিকে সরু চোখে তাকালো। সায়না বলল। একদম এভাবে তাকাবেন না, আমি এইসব পছন্দ করি না। বলে সে চলে যাচ্ছিল। তাজদার তার হাত ধরে তাকে মুখোমুখি এনে বলল। আমার কি মনে হয় জানো ঈশানা মমতাজ, তোমার প্রতি আমার মুগ্ধতা কমার বদলে আরো বেড়ে যাবে। এটা অবশ্য আমার জন্য খুবই খারাপ হবে। সায়না বলল। আমাকে কুচকে যাওয়া চামড়ায় আর সাদা চুলে দারুণ দেখাবে, তা আমি জানি। ও নো ঈশানা মমতাজ, তুমি বুঝতে পারছো না, এখানে কোনো একটা ক্রিটিক্যাল ব্যাপার আছে। সায়না ব্যস্ত স্বরে বলল। আপনার মতো আইনস্টাইনের সাথে আমার আর কোনো কথা নেই, অনেক কাজ আছে আমার। তাজদার এবার রেগে গিয়ে বলল। আমি তোমাকে একটা কথা বলতে চাই। সায়না শান্ত হয়ে বসে বলল। বলুন। তাজদার তার সোজাসাপটা জবাব তার বক্তব্যে পেশ করলো। আমি তোমার সাথে কথা বলতে চাই। সায়না রেগে মেগে বলল। তো এতক্ষণ কার সাথে বলছেন বাবু মশাই? তাজদার সিদ্দিকী ঠোঁট কামড়ে হাসলো। সায়নার নাকে ঠোকা মেরে বলল। তুমি একদিন বুড়ি হবে, লাঠি হাতে নিয়ে ঠকঠক করে হাঁটবে, সেদিনও আমায় বাবু মশাই বলে ডাকবে, ফাইনাল? সায়না বলল। কি চালাক! আপনার কি মনে হয় আমার অত ধৈর্য হবে আপনাকে অতদিন ধরে সহ্য করার? আমার তো মনে হয় আপনার অত্যাচারে অত্যাচারে আমি অকালেই মরে যাব। তাজদার ভাবুক হয়ে গেল কিছুক্ষণের জন্য। মরে যাওয়া এত সহজ, এত বড় একটা কোনো লজিকে কোন অ্যাঙ্গেল থেকে এই ধরনের কথা উচ্চারণ করে? সে চট করে তাকালো সায়নার দিকে, চোখ সরু তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল। ঈশানা মমতাজ, তুমি আমায় এখনো চেনো না। সায়না সাহসী হয়ে উঠল, বলল। কি চিনি না? তাজদার বলল। তাজদার সিদ্দিকী চায় না তাকে কেউ ভালোবাসুক, কারণ সে কাউকে ভালোবাসবে না। তারপর?
কিন্তু সে যদি চায় কাউকে সে ভালোবাসবে এবং তাকে কেউ ভালোবাসুক, তাহলে এটা অসম্ভব কিছু নয়। মেজারমেন্ট হবে ইকুয়াল টু ইকুয়াল। শায়না বলল, ভালোবাসলে সব উজাড় করে দিতে হয়, ক্যালকুলেট করে ভালোবাসা হয় না বাবু মশাই। এটা আমার কথা না, এটা চরম সত্য। আপনার এই মেজারমেন্টের ভালোবাসাকে আমি নিকুচি করি। তাজদার চবর্গীয় শব্দ করে বলল, তোমাকে আমি অন্যভাবে বোঝাই। শোনো, ভালোবাসা একতরফা হলে সেটা হয় লিটিক্স, অপেক্ষা করতে হয়। কিন্তু দুজনের মধ্যে যখন ভালোবাসা মিলে যায় তখন সেটা হয় অ্যাভেলেবিলিটি। যদি একজন চায় সে কাউকে ভালোবাসবে আর সেই মানুষটিও চায় তাকে ভালোবাসবে বা ভালোবাসা হোক, সত্যিকারের প্রেমের আর্কিটেকচারে সম্পর্কের ম্যাট্রিক্স শুধু তখনই পার্মানেন্ট হয় যখন দুজনের ফিলিংস ইকুয়াল হয়। ধরো দুজনে ভালোবেসেছে, সেই মতে লোড ব্যালেন্স হয় সমানভাবে দুজনের মনেই ডাটা রিফ্লেক্টিভ হয়, আর প্রেম একেবারে ফুল ওভার প্রুফ। শায়না তার এত লজিকের আগামাথা না বুঝে চলেই যাচ্ছিল। তাজদার তার বেনিটা ধরে ফেললো। শায়লা মাথার পিছনে হাত চাপলো, বলল, এগুলো রীতিমতো টর্চার মিস্টার তাজদার সিদ্দিকী। যতদিন না মন চাইবে ততদিন পর্যন্ত এই টর্চার চলতে থাকবে। বলেই সে শায়নার বেনিটা তার শার্টের বোতামে ঘুরিয়ে পেঁচিয়ে মুড়িয়ে দিল। শায়না হতাশ দৃষ্টিতে তাকিয়ে তার কাজ দেখতে লাগলো। তাজদার নিজের কাজ শেষ করে সোজা শুয়ে পড়ল। শায়না তার বুকের উপর ঝুঁকে চুলগুলো ছাড়াতে লাগলো। তারপর রাগত দৃষ্টিতে তাকিয়ে বলল, আপনার এইসব বাদরামোগুলো যদি সবাইকে দেখাতে পারতাম। তাজদার মাথার পেছনে দু হাত রেখে আরাম করে শুয়ে বলল। সবাই বলতো এমন স্বামী ঘরে ঘরে হোক। শায়না বলল, জি না, বলতো ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। তাজদার ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, অবশ্যই বলতো, কারণ তাজদার সিদ্দিকীকে তো একমাত্র ঈশানা মমতাজই ডিজার্ভ করে, অন্যরা না। শায়না বলল, এসব কথায় মোটেও আমি খুশি হচ্ছি না। আমি খুশি হওয়ার মতো এমন কোনো কথাই বলিনি মমতাজ। তুমি আমার ডেডিকেশন লেভেল সম্পর্কে জানো না। আমি যদি তোমার পেছনে আদা জল খেয়ে লেগে পড়ি না, তোমার বাঁচার সুযোগ নেই। অল্পতেই তুমি হাঁপিয়ে উঠবে। শায়না বিরক্ত হয়ে বলল, আমি কিন্তু বোতামগুলো সোজা ছেড়ে নেব। তাজদার বলল, তোমার যা ইচ্ছা তুমি করো, আমি ঘুমাই। শায়না চুলটা ছাড়িয়ে নিয়ে তাজদারকে জোরে একটা চিমটি কেটে নেমে যাচ্ছিল। দ্রুত তাজদার তাকে একটা নিচে ফেলে দিয়ে গায়ের উপর উঠে এসে বলল, আমি তোমাকে লন্ডনে নিয়ে যাবই। শায়না বলল, যদি কখনো মেজারমেন্ট ইকুয়াল হয়, সেদিন আপনি নিজেই এই সিদ্ধান্ত থেকে নিজেই সরে আসবেন। তাজদার বলল, তুমি আমাকে খুব এড়িয়ে চলতে চাও ঈশানা মমতাজ। শায়না বলল, যাতে এড়িয়ে না চলি তার জন্য রিসার্চ করুন, দয়া করে আমায় ছাড়ুন। তাজদার তাকে বলল, আমার রিসার্চ কখনো ফেল হয়নি, এবারও হবে না। শায়না বলল, অল দ্য বেস্ট। তাসনুবা ফিটফাট হয়ে সেজেগুজে বেরোচ্ছিল। উঠোনে তাজদারকে দেখে আর বের হলো না। তিতলিকে বলল, ভাইয়া চলে গেলে আমাকে এসে বলবে। তিতলি বলল, ভাইয়া এত সহজে যাবে না। তাসনুবা ঘরের মধ্যে পায়চারি করছে। বন্ধু বান্ধব সবাই ফোনের উপর ফোন দিয়ে যাচ্ছে। তৌসিফ এসে তার ঘরে উকি দিয়ে বলল, সেজে গুজে এটা হচ্ছে কই? তাসনুবা বলল, একটু দেখো না মেজো ভাইয়া সরেছে কিনা। তৌসিফ তার হাটের ফুটবলটা দেখিয়ে দেখিয়ে বলল, আমরা সবাই ফুটবল খেলি, ভাইয়া ওইখানে থাকবে। তাসনুবা রওশনারাকে গিয়ে বলল, আম্মু একটু নিচে আসো, আমি উঠোন পার হওয়া পর্যন্ত দাঁড়িয়ে থাকবে। রওশনারা প্রথমেই শুনলো না কথা। তাসনুবা জোরাজোরি করে নিয়ে এলো। তাসনুবা ভয়ে ভয়ে উঠোনে পা রাখলো। গোটা বাড়ি জুড়ে বাচ্চা কাচ্চা ছেলে পেলে যারা আছো সবাইকে নিয়ে দুই দলে ভাগ হয়ে বৃষ্টির মধ্যে ফুটবল খেলছে। তাজদার প্যান্ট গোড়ালির উপর তুলে পায়ে পায়ে ফুটবল গোল দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিল। ঠিক তখনই তাসনুবাকে দেখলো। সে আঙ্গুল তুলে ডাকলো, এই নুভা। তাসনুবা চমকে গেল, মনে মনে বলল, উফ। সে ভাইয়ের দিকে ফিরল ধীরে ধীরে। তাজদার ফুটবলটা তৌসিফের দিকে ঠেলে দিয়ে হেঁটে হেঁটে এলো তার সামনে, বলল, তুমি যাচ্ছ কোথায়? গেট টুগেদারে। ঝড়ের দিন, তোমাকে বেরোতে হবে না। তাসনুবা মৃদু স্বরে বলল। সন্ধ্যার আগেই চলে আসবো ভাইয়া। তাজদার কাটকাট গলায় বলল, নো ওয়ে, তোমাকে বিকেলে থাকতে হবে। আমার একটা স্যার আসবেন। স্যার? কোনো প্রশ্ন না, যেটা বলেছি সেটা করো। ভেতরে যাও, তোমার কোথাও যাওয়া হচ্ছে না, যাও। শেষের কথাটা গর্জে বলল তাজদার। তাসনুবা সোজা ছাতাটা বন্ধ করে হন্য নিয়ে ভেতরে ঢুকে গেল। ব্যাগ ছুঁড়ে মারলো একদিকে, গায়ের ওড়না ছুঁড়ে মারলো অন্যদিকে, চুলের উপর আটকানো চশমাটা ছুঁড়ে মারলো একদিকে, ছাতা ছুঁড়ে মারলো অন্যদিকে। চাচাতে চাচাতে বলল, ঘরবন্দি করে রাখবে সবাই আমাকে? অসহ্য। আমি স্পষ্ট করে বলে দিয়েছি বিয়ে শাদী করবো না। আমাকে যদি এই ব্যাপারে ফোর্স করা হয় আমি সোজা বাড়ির বাইরে চলে যাব। শায়না তার কাণ্ড কারখানা দেখে হতভম্ব। তিতলি তার ব্যাগ চশমা ওড়না খুঁজে নিতে নিতে বকছে, কাজ বাড়াবে সে, আর করতে হবে আমাকে। তাসনুবা রাগে দুঃখে চাচাচ্ছে রওশনারার উপর। রওশনারা তাকে কষে একটা চড় মারলো, বলল, বিয়ে তোমার হবেও না, বেয়াদব হয়েছো, সোজা ঘরে যাও। তাসনুবা রাগে অপমানে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। রওশনারা শায়নাকে পেছনে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, ডিমটা খাওনি কেন তুমি? ওটা তাজদারের ছিল।
শায়না চুপ করে দাঁড়িয়ে রইল। অন্যের না খাওয়া ডিম কেন সে খাবে? সেটা তাজদার সিদ্দিকী না হয়ে অন্য কারো হতে পারত। তার জন্য বরাদ্দ থাকবে, তাহলে সে খাবে, নয়তো নয়। এই ডিম না খাওয়ার ব্যাপারটা নিয়ে 10টা কথা রটেছে। সেটা শায়নাদের বাড়ি পর্যন্ত চলে গিয়েছে যে বউ তেরামি করে ডিম খায়নি। সেদিন শুক্রবার ছিল, অফ ডে থাকায় আনিসও বাড়িতে ছিল। রান্নাঘরে বসে সে মা দাদির সাথে কথা বলতে বলতে চা খাচ্ছিল। দাদির মুখে শায়নার ব্যাপারটা সবটা শুনে এসে বলল, বেশ করেছে। শাহিদা বেগম বলল, এসব বলে ওকে লাই দিস না আনিস, তুইও বউ আনতে যাচ্ছিস। তোর বউ আমার সাথে এসব করলে তোর ভালো লাগবে? আনিস পাল্টা প্রশ্ন করল, তুমি এসব করতে যাবে কেন? ডিম সবার পোজ করবে, না খেলে সেটা পড়ে থাকবে। একজনও না খাওয়া ডিমও কেন অন্যজন খাবে? তোমরা মেয়ে মানুষের সহজ কথাটা কেন বলছো না? অল্প কথা এসে বিরক্তিতে তেতে উঠে সেখান থেকে চলে গেল। আশরাফ এসে মোড়ায় বসলো। সাবিনা জানতে চাইল, আপনাকে চা দেব? দাও। তারপর মাকে বলল, আনিস ওই মেয়েটার ব্যাপারে কিছু কি বললো? দাদিমা বলল, মেয়ের ছবি দেখে বলল বেশি ফর্সা। এরকম ফর্সা মেয়ে কি করবে? ওই মেয়ে নাকি এখানে এলে সবাইকে বাঁচবে। আশরাফ বলল, মেয়ের বাপ তো আমার পেছনে চীনের যোগের মতো লেগে আছে। ওকে দেখেছে নাকি কোথায়? ছেলের সম্পর্কে খোঁজ টোজ নিয়েছে আলির হাটে এসে। সবাই নাকি বলেছে আগে ছেলে ভালো, অনেক কষ্টে বড় হয়েছে, স্বভাব চরিত্র ভালো। এখন আমাকে ফোনের পর ফোন করেই যাচ্ছে। শাহিদা বেগম বলল, আনিসকে এইসব বলছি আমি। ও বলল বেশি আহ্লাদ দেখানো মানুষ বিপজ্জনক। মানুষের কথায় সহজে গলে যেও না আম্মা। আমি আর কি বলবো? ওরকম মেয়ে নাকি এই ঘরে এসে সংসার করবে না। আশরাফ কথাটা শুনে হেসে ফেললো। সাবিনাও তার সাথে হাসলো, বলল, মেজ ভাই মানুষকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে, মেয়ে হলে আরো বেশি খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। শাহিদা বেগম বলল, ও আশরাফ, এটা বাদ দে। একটা মধ্যবিত্ত ঘরের শ্যামলা চেহারার মেয়ে দেখ, একটু লম্বা চওড়া, চেহারায় শ্রী আছে, দেখতে আদর লাগে, অনার্স ডিগ্রি পড়তেছে, এরকম কোনো মেয়ে হলেই হবে। আশরাফ বলল, ওকে জিজ্ঞাসা করেছো কোনো পছন্দ টছন্দ আছে কিনা? সে কথা তো বলিনি। বলে দেখো, হয়তো মুখে বলতে পারছে না। দাদিমা বলল, দূর, ওই বেটাকে দিয়ে ওই সব কাজ হবে না। মেয়ে মানুষ মানে ঝামেলা বলা। ছেলের কোনো মেয়ে পছন্দ করা থাকবে এটা আমি মানব না। শায়না বারান্দায় দাঁড়িয়ে উঠোনে খেলাধুলা দেখছিল। খেলতে খেলতে তাজদার দেখা মাত্রই হাত নেড়ে ডাকলো, এই মমতাজ। সবার চোখ শায়নার দিকে ঘুরে গেল। শায়না লজ্জা পেয়ে গেল। তাজদার হাতের ইশারায় বলল, নেমে এসো, তোমাকে একটা গোল খাওয়াই। শায়না রাগত দৃষ্টিতে তাকিয়ে হনহনিয়ে ভেতরে চলে গেল। তৌসিফ একটা গোল ঠুকে দিতেই তিতলি দু হাতে তালি দিয়ে লাফিয়ে উঠলো। গোল গোল বলে চিল্লিয়ে উঠলো। শায়নাকে ডাকলো, শায়না এসো এসো, দেখে যাও। তার লাফালাফি চিল্লাচিল্লি শুনে শায়না বেরিয়ে এলো। তিতলি আঙ্গুল দিয়ে নিচে দেখালো। তৌসিফ হাসছে দাঁত দেখিয়ে। শাওন আর তাজদার সিদ্দিকী নিজেদের পরাজয় মানতে পারছে না। তিতলি মহাখুশি, কারণ সে তৌসিফের পক্ষে। তৌসিফ অন্য ছেলেপেলেদের নিয়ে একাই খেলছে। অন্য দলে তাজদার আর শাওনের সাথে তাদের দলবল। তাই তিতলি তৌসিফের পক্ষে। শায়না কারো পক্ষে টক্ষে গেল না। সে শুধু কপাল কুঁচকে তাকিয়ে আছে। তিতলির পেছনে দাঁড়িয়ে খেলা আবার শুরু হলো। সবার গায়ে ভেজা জামা সপ সপ করছে বৃষ্টির পানিতে। তাজদার এখন দায়সারাভাবে খেললে, এবার পুরো মনোযোগ দিল। কপাল কুঁচকে রেখে গোল পোস্টের দিকে তাকিয়ে আছে সে। তারপর পায়ে থাকা বলটা পায়ে পায়ে নেড়ে চেড়ে নিয়ে যেতে লাগলো, সবার কাছ থেকে বলটাকে আগলে রেখে। কিছুক্ষণ পর তৌসিফের দল গোল খেতে তিতলি আবার লাফিয়ে উঠল। শায়না অবাক চোখে তাকালো, বলল, তুমি না তৌসিফ ভাইয়ের পক্ষে? তিতলি হাসি মুখে বলল, আমি যে জিতবে তার পক্ষে। শায়না অবাক না হয়ে বলল, না তাজদার তৌসিফকে বলল, গোল খাওয়া আধ্যাত্মিক কাজ, টেক টু। তৌসিফ তিতলির দিকে রেগে তাকালো, হাত দেখিয়ে বলল, তোকে ঠাস ঠাস করে দেবে এসে, পোল্টিবাজ কোথাকার। তিতলি জিহবা বের করে দেখালো। খেলা আবারও পুরো দমে জমে উঠল। এবার আর কেউ কাউকে ছাড় দিচ্ছে না। রসনারা শায়নাকে ডাকছে। ডাক শুনে শায়না দ্রুত পায়ে হেঁটে রান্নাঘরের দিকে চলে গেল। কিছুক্ষণ পর তিতলি এসে রসনারাকে খবর দিল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।